একীভূত 5 ব্যাংকে আটকে থাকা আমানত পহেলা সেপ্টেম্বর থেকে সম্মিলিত ব্যাংক থেকে চাহিদা মতো তুলতে পারবেন গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিশেষ নির্দেশনা। খেলাপি ঋণের লাগাম টানতে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় মধ্যস্থতাকারীর দ্বারস্থ বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, বড় ঋণ আদায়ে ব্যর্থ হলে কোনো উদ্যোগী কাজে আসবে না। এবং ঐতিহ্য হারিয়ে রুগ্ন রাজশাহীর জিআই পণ্য রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে চায় সরকার। চীনের সহায়তায় সুদিন ফেরানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। পহেলা সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার। এ সময় গভর্নর এই নির্দেশনা দেন। জানান, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর হেয়ার কাট তুলে নেওয়ার ঘোষণা দেন, কিন্তু তারপরও আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা রয়ে যায়। তাই পহেলা সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন। এমন সিদ্ধান্তের বিষয়ে বিশেষজ্ঞরা মতামত জানাতে সরাসরি যুক্ত হবে সাবেক সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শফিকুর রহমান। তার সাথে আমরা যুক্ত হচ্ছি এখন। জনাব শফিকুর রহমান, এই যে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, আপনি কি একটু বলবেন যে এর আগেও তো এই ধরনের যদি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে এটার কার্যকর হলে কি ব্যবস্থা হবে? সামনের দিনগুলোতে অস্থিরতারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি আশা করি গভর্নর মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন এটা এবার কার্যকর হবে। কারণ এর আগে আপনি নিজেই বলেছেন যে কয়েক দফা এরকম সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, কিন্তু টাকা তাদেরকে আমানতকারীদেরকে টাকা ফেরত দেওয়া হয়নি। কারণ এতে করে আমানতকারীদের কিন্তু আস্থা নড়ে গেছে একটা। আর ব্যাংক ব্যবস্থাটা সবসময় কিন্তু আস্থার উপরেই ভিত্তি করে এই ব্যাংক ব্যবস্থার উদ্ভাবন। কারণ যদি গ্রাহক আমানতকারীরা যদি ব্যাংকের উপর আস্থা হারিয়ে ফেলছে তাহলে তাদের এখানে টাকা রাখবে না। টাকা যদি না রাখে তাহলে টাকা দিতে পারবে না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে পয়লা সেপ্টেম্বর থেকে যদি ওনারা দিতে শুরু পারেন, এবং আমি যতটুকু বুঝতে পারছি যে ওনারা সব অ্যাকাউন্টেই মানে চলতি সঞ্চয়ী ফিক্সড সব অ্যাকাউন্টেই তারা টাকা উত্তোলন করতে পারবেন চাহিদা মাফিক। মেয়াদি আমানত ইচ্ছা ম্যাচিউর হলে তা ভাঙাতে পারবেন, সঞ্চয় হিসাব থেকে টাকা তাদের তুলতে পারবেন, চলতি হিসাব থেকে তুলতে পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো এই 4টি ব্যাংকে কি যথাযথ তারল্য আছে? চাহিদা মাফিক কি আমানতকারীদের টাকাটা তারা দিতে পারবে? এবং যেহেতু ঘোষণা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে, আমার তো মনে হয় পয়লা সেপ্টেম্বরে ব্যাংকে একটা অস্বাভাবিক একটা চাপ সৃষ্টি হবে এসে আমানতকারীদের। কারণ এটা প্রায় দীর্ঘ 2 বছরের উপরে হয়ে গেল এই আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না, যার কারণে আমানতকারীরা খুব অর্থকষ্টেই আছে। আমার জানা মতে অনেক আমানতকারী তাদের চাহিদা মাফিক টাকা তুলতে না পারার কারণে তাদের চিকিৎসা, তাদের দৈনন্দিন চলাচল, দৈনন্দিন খরচ নির্বাহ, তাদের ছেলে মেয়ের বিয়ে, বিভিন্ন সমস্যাগুলো মুখোমুখি তারা হচ্ছে। তো আমি আশা করব গভর্নর মহোদয় যেহেতু প্রথম নিজের মুখে ঘোষণা করেছেন পয়লা সেপ্টেম্বর বা পয়লা সেপ্টেম্বর, তার মানে আগামী আপনার মঙ্গলবার থেকে ওনারা টাকাটা আমানতকারীদের টাকা দিতে পারবেন। আশা করি তারা সেইভাবেই they will act accordingly. Otherwise, the depositors will lose their confidence and তারা ওই ব্যাংকগুলো থেকে মুখ ফিরিয়ে নিবে। আমি এই মুহূর্তে এর বেশি আর কিছু বলছি না। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য।
আমরা শুনছিলাম তার কথায় পর্যায়ে আরেকটি প্রতিবেদনে চলে যাচ্ছি। ব্যাংক এবং গ্রাহকের বিরোধ নিষ্পত্তি সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় নতুন প্রতিষ্ঠান গঠনের নীতিমালাও প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। আইন বিশ্লেষক এবং ব্যবসায়ীরা যেটি বলছেন তা হলো, আইন বিশ্লেষকরা এমনটা আশা করছে এবং তাদের মতে রাঘব বোয়ালদের কাছ থেকে ঋণের টাকা আদায় করতে ব্যর্থ হলে কোনো উদ্যোগই কাজে আসবে না। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 33%। এর সঙ্গে আদালতে বিচারাধীন ঋণের অঙ্ক, অবলোপন ও পুনঃতফসিল যোগ হলে অনাদায়ী ঋণের পরিমাণ ছাড়িয়ে যায় প্রায় 11 লাখ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 60%-এরও বেশি। ব্যাংক খাতে বিশাল অঙ্কের এ অনাদায়ী ঋণের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ভীষণ চাপে আছে বাংলাদেশ। এতে করে কমেছে বিদেশি ঋণের কান্ট্রি রেটিং, খরচ বেড়েছে এলসি লেনদেনেরও। এমন পরিস্থিতিতে এককালীন সুদ মওকুফ সহ খেলাপি ঋণের চাপ কমানোর নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারই অংশ হিসেবে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন এমন উদ্যোগ ইতিবাচক। এডিআর এ গেলে আপনার একটা জায়গা যেটাতে এতদিন ধরে আমরা সমস্যা ফেস করতাম, বাংলাদেশ ব্যাংক এডিআর এর যে রায় সেটাকে কতখানি গ্রহণযোগ্য হিসেবে ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দিবেন, সেই জিনিসটাতে একটা গ্যাপ ছিল আমাদের। সো এই গ্যাপটা যদি পূরণ হয়ে যায় তাহলে সেটা খুবই ভালো একটা কাজ হবে। আইন বিশ্লেষকরাও মনে করেন মধ্যস্থকারীরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে আদালতের উপর চাপ কমবে। মধ্যস্থকারী যদি সমঝোতার মাঝে আসেন তখন একটা এগ্রিমেন্ট হবে। কোর্টে গেলে আপনি আর এটাকে ডিনাই করতে পারবেন না। তখন দেখা যাবে আমাদের যে হিয়ারিং এর যে সময়টা সেটা অনেক শর্ট হয়ে যাবে। আর যদি এগ্রিমেন্ট না হয় তাহলে কিন্তু এই মিডিয়েশনের কোনো ইম্প্যাক্ট থাকবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগে খুব একটা আশাবাদী নন সাবেক ব্যাংকাররা। বড় বড় রাঘব বোয়ালদের কি আওতায় আনতে পারবে? আমার তো সন্দেহ আছে, কারণ অ্যাকচুয়ালি ব্যাংকের হাতের নাগালের মধ্যে আছে ছোটখাটো সিএসএমই ঋণ গ্রহীতারাই, তাদের কোমরে দড়ি বাঁধতে পারবে। ব্যাংকগুলো তার কস্ট অফ ফান্ডের ব্যাপারে একটু কনসার্ন হয়ে যাবে, কারণ তার তো আসলে রিয়েল ইনকাম থেকে টাকাটা দিতে হবে। বিশ্লেষকরা বলছেন বড় খেলাপিদের কাছে ঋণ আদায় করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের কোনো উদ্যোগই কাজে আসবে না। মধ্যস্থতাকারী আসলে পর সেখানে তার পিছনে কিছু ব্যয় হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে $25 মিলিয়ন পাচারের ঘটনায় স্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 30 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। একই সঙ্গে এই অর্থ দেশে ফিরিয়ে আনতে বিএফআইআইইউ ব্যর্থতার জন্য কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী রিজওয়ানুল সাইদ যুক্তরাজ্যে $25 মিলিয়ন পাচারের ঘটনায় শওকত আলী চৌধুরীর অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা সম্পদ অনুসন্ধানকালে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি দেশটিতে রক্ষিত শওকত আলী চৌধুরীর নামে $25 মিলিয়ন সন্ধান পায়। ওই অর্থের বৈধ উৎস সম্পর্কে এনসিএ-কে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি শওকত আলী। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা ওই $25 মিলিয়ন এটি তারা রিলিজ করে দেয় এবং পরবর্তীতে যিনি অভিযুক্ত ব্যক্তি শওকত আলী চৌধুরী তিনি টাকাটি পাচার করে এটি দুবাইয়ে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেন। মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন যাদের ব্যর্থতার কারণে আজকে টাকাটি বাংলাদেশে ফেরত আনা গেল না, আবেদনটি 30 দিনের মধ্যে দুদককে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। গ্যাস সংকট সমাধানে সরকার আশ্বাস দিলেও এখনও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। এমন পরিস্থিতিতে অনেক পাম্পই সাময়িক বন্ধ রাখা হয়েছে। এতে যেন আরও বেশি দুর্ভোগ বেড়েছে রাজধানীবাসীর। এদিকে আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান জানান, গ্যাস সংকট সমাধানে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করছে সরকার এবং এই সমস্যাটা মোকাবেলার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সব ধরনের উদ্যোগই তারা নিচ্ছেন।
অ্যাম্বুলেন্স সার্ভিসে যে কোনো লুকি নিয়ে যায়, অনেক জায়গায় পাম্পের মধ্যে মানে বৈশা থাকলেও দেয় না, কি গ্যাস নাই। আমি 120 প্রেসারে গ্যাস নেবো, আপনি পাম্প বন্ধ রাখবেন কেন? আপনি লাইসেন্স করে আনছেন না? 3.5 ঘন্টা সিরিয়ালে থাকার পরও এখানে এসে দেখে যে 110 প্রেসার। এখন এই 110 প্রেসার দিয়ে আমি কতটুকু গাড়ি চালাবো? ঢুকছে হচ্ছে যে 180 টাকা। ঐতিহ্য হারিয়ে রুগ্ন রাজশাহীর জিআই পণ্য রেশম শিল্পে সুদিন ফেরাতে চায় সরকার। রেশম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে বন্ধ কারখানা চালু করতে শুরু হয়েছে কাজ, আর এতে সহযোগিতা করছে চীন। ঐতিহ্যবাহী শিল্পকে পুনরুজ্জীবিত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিল্প সংশ্লিষ্টরা। আশা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের। রাজশাহীর রেশম দেশের ঐতিহ্য ও গর্বের অংশ, তবে নানা সংকটে এখন 42টি তাঁতের মধ্যে টিকে আছে কেবল 5টি। দেশে বছরে রেশমের চাহিদা 300 মেট্রিক টন, বিপরীতে 11,000 তুঁত চাষি উৎপাদন করেন মাত্র 41 মেট্রিক টন। চাহিদা পূরণ হয় চীন থেকে আমদানি করা সুতায়। রেশমের উৎপাদন বাড়িয়ে অচল কারখানাগুলো সচল করার কাজ হাতে নিয়েছে সরকার। চীনের একটি বিশেষজ্ঞ দল দিচ্ছে এই কাজে সহযোগিতা। কারখানা পরিদর্শন করে চাষিদের সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল তুঁতজাত উদ্ভাবনে কাজ করছে তারা। ব্র্যান্ডিং ও রপ্তানিতে সহায়তা করবে তারা। Today I think the city is very nice. চীনের সিল্ক সিটির সাথে রাজশাহীর সিল্ক সিটির অনেক মিল রয়েছে। কারিগরি বেশ কিছু বিষয়ে এখানে কাজ করা প্রয়োজন। এ বিষয়ে আমরা গবেষণা করতে আগ্রহী। গবেষণার যাত্রা থেকে আজকে ওনাদের এখানে আসা এবং ওনারা সরাসরি এখানে ভিজিট করতে এসেছেন এবং ওনারা দেখতে এসেছেন যে আমাদের সাথে ইন ফিউচার কোলাবোরেশনে কিভাবে তারা কাজ করতে পারেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কারখানার মালিকরা। স্বাগত জানাবো যে এই ধরনের উদ্যোগ নিতে বারবার যদি নেয় তো নিশ্চয়ই এটার প্রতি একটা ফল আসবে। শুধুমাত্র সরকারিভাবে চিন্তাভাবনা করলে হবে না, এটা প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করতে হবে। আর আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করতে কাজ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রযুক্তিগত শুধু বিষয় না, মার্কেট প্রমোশনের ক্ষেত্রেও আমরা বাইরে যাতে এক্সপোর্ট করতে পারে। আমাদের যারা এই সিল্কের যারা আছে, আমাদের দেশে অনেক কোম্পানি আছে যারা প্রোডাকশন করছে, শুধু লোকাল বাজারে কম এক্সপোর্ট হচ্ছে, সেই মার্কেট প্রসারিত করার ক্ষেত্রেও তাদের আমরা সহযোগিতা নিচ্ছি। বাংলাদেশ ও চীনের মধ্যে গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে রেশম খাত আবার ফিরে পাবে পুরনো ঐতিহ্য, এমন প্রত্যাশা এখন সবার। সৌরভ হাবিব, টিভিসি নিউজ, রাজশাহী। গেল কয়েকদিনের টানা দরপতনের ধারাবাহিকতায় আজও প্রধান সূচকের পতন দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। ডিএসসি এক্স ইন্ডেক্স 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,640 পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে 2 পয়েন্ট বেড়ে ডিএসসি এস সূচক হয়েছে 1,126 এবং ডিএসসি 30 সূচক 4 পয়েন্ট কমে হয়েছে 2,126 পয়েন্ট। এদিকে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 175টির, কমেছে 152টির, আর অপরিবর্তিত আছে 64টি কোম্পানির শেয়ার দর। এর আগে রবিবার গত 2 মাসের মধ্যে সর্বনিম্ন দরপতন ছিল শেয়ার বাজারে। এবারে দেশের মুদ্রা বাজারে খবরাখবর। বৈদেশিক মুদ্রা বাজারে আজ খুব বেশি হেরফের নেই। দেশের তফসিলি ব্যাংকগুলোতে মার্কিন ডলার বিক্রি হচ্ছে 124 টাকা দরে, আর গ্রাহকের কাছ থেকে ব্যাংক ডলার কিনছে 123 টাকা দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 160 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংকে বিক্রি করছে 147 টাকা আর কিনছে 143 টাকায়। এছাড়া ব্যাংকে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 50 পয়সা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা 50 পয়সা দরে। আজ ইউএই দিরহাম ব্যাংকে বিক্রি হচ্ছে 33 টাকা 80 পয়সা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 33 টাকা দরে, এবং মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি হচ্ছে 31 টাকা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি 99 টাকা, ক্রয় মূল্য 95 টাকা। এবার আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ববাজারে কমতি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,651  73 সেন্ট দরে। কমতি রূপার দর। প্রতি ট্রয় আউন্স রূপা আজ বিক্রি হচ্ছে $68.60 দরে। তবে কমতি ইস্পাতের দামও। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,065 দরে। বেড়েছে ক্রুড অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল আজকে বিক্রি হচ্ছে $84.33 দরে। আন্তর্জাতিক বাজারে কমতি চালের দাম। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $14.55 দরে। আজ বিশ্ববাজারে প্রতি ব্রুশেল গম বিক্রি হচ্ছে $685.53 দরে। প্রতি বুশেল ভুট্টা বিক্রি হচ্ছে $495.16 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল আজ বিক্রি হচ্ছে $4,946।
ক্লেমনের পরিবেশ বান্ধব প্ল্যাটফর্ম গ্রিন ওয়েভ আয়োজন করেছে দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। এই লক্ষ্যে 1 লক্ষ স্লোগানের এই কর্মসূচিতে রোপণ করা হবে জিআই ফল গাছ এবং দেশীয় গাছ। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে দেশের 8 বিভাগের বিভিন্ন ঐতিহ্যকে সামনে রেখে নির্বাচন করা হবে গাছের চারা। এতে প্রকৃতিতে ফিরে আসবে নতুন প্রাণ, সেই সাথে আগামী প্রজন্ম পাবে একটি সবুজ শৈশব। নতুন প্রজন্মকে এই দায়িত্ববোধের সঙ্গে সম্পৃক্ত করতে দেশের 500টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ট্রি অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হবেন। পূবালী ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv এবং ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।